2014 সালের 8 মার্চের ঘটনা। একটি মালয়েশিয়ান বিমান ফ্লাইট MH370 মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাত ছিল তখন এবং ঠিক 1:19 বিশাল এই বিমানটি দক্ষিণ চীন সাগরে উধাও হয়ে যায়। কি কারণে কিভাবে বিমানটি সেখানে হারিয়ে গেল তা আজও পর্যন্ত জানা যায়নি। এ এক বিশাল রহস্য হয়ে গেছে। এরপরে এই বিমান হারিয়ে যাওয়ার ঘটনা থেকেই অনেক বই, অনেক গল্প লেখা হয়। এরকমই একটা গল্প থেকে বানানো হয়েছে এক অদ্ভুত মুভি ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2। এরকমই একটা ঘটনা যেখানে একটা বিমান হঠাৎ এক খারাপ আবহাওয়ার কবলে পড়ে। কিছু অদ্ভুত বজ্রপাতের কারণে এটা 2015 সাল থেকে অতীতের 1940 সালে চলে যায়, মানে বর্তমান থেকে অতীতে চলে যায়, যে সময়টায় যুদ্ধ চলছিল। বেশ রোমাঞ্চকর ঘটনা এটি। শক্ত হয়ে বসে পড়ুন, তবে শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুটা হয় একটি উড়ন্ত বিমানকে দেখানোর মধ্য দিয়ে। ফ্লাইটের নাম হচ্ছে IA-42। এই বিমানটি আমেরিকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্লেনে রয়েছে দুজন পাইলট। প্রধান পাইলটের নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম আর তার কো পাইলট ড্যানিয়েল। এই উইলিয়াম আর ড্যানিয়েল এর আগেও বেশ কয়েকবার পার্টনার হয়েছে, এই জন্য এবারও তারা বেশ খুশি। আশা করা যায় যে এই যাত্রাটা সুন্দরভাবে পার হবে। ক্যাপ্টেন ব্রিফিং করছিলেন, যাত্রীদেরকে বলা হয় আকাশ বেশ পরিষ্কার, আনুমানিক 7 ঘন্টার মধ্যে তারা গন্তব্যে পৌঁছাবে। বিমানে রয়েছে 200 জন যাত্রী। ছোটখাটো একটি যাত্রা ছিল। আশা করা যায় যে যাত্রীদের গল্প গুজবেই সময়টা পার হয়ে যাবে। যাত্রীরাও বেশ আনন্দিত, সাথে খুশি ফ্লাইটের এয়ার ক্রুরাও। মোট 5 জন এয়ার ক্রু রয়েছেন এখানে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই যাত্রার শুরুতে সমস্যা দেখা দেয়। এই বিমানের সকল মেশিনারিগুলো ফ্লিকারিং করা শুরু করে। সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়। এটা দেখে তো পাইলটরা আতঙ্কে, কারণ এরকম তো হওয়ার কথা না, এটা শুভ লক্ষণ না। তবে কিছুক্ষণের মধ্যেই এগুলো স্বাভাবিক হয়ে যায়, আর এর পরপরই গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয়। গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস বলতে বিমানের বিশেষ সময় বিশেষ প্রয়োজনে পাইলটদেরকে গাইড করার ব্যবস্থাকে বোঝায়। মানে বিমান কোন পথে নিয়ে যাওয়া নিরাপদ হবে, সামনে আবহাওয়ার অবস্থা কি রকম, প্লেনে কোনো সমস্যা হয়েছে কিনা, এরকম নানা তথ্য গ্রাউন্ড কন্ট্রোল থেকে দেওয়া হয়। যারা এই তথ্যগুলো দেয় তাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলে। তাদের কাজ হচ্ছে অত্যাধুনিক সব রাডার দেখে দেখে পাইলটদেরকে গাইড করা। তো এই গ্রাউন্ড কন্ট্রোল থেকে বলা হয় সবকিছু ঠিকঠাকই আছে, বিমানে কোনো সমস্যা নেই, সামনের আকাশও ক্লিয়ার। এটা জানার পর পাইলট শান্ত হয়, সবকিছু তাহলে ঠিকঠাকই আছে। কিন্তু আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢাকা। মেঘের গর্জন, ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্রই তো কন্ট্রোল রুম থেকে বলা হলো আকাশ পরিষ্কার, কোনো সমস্যাই নাই। তাহলে এই বজ্রপাত আসলো কিভাবে? দ্রুত বেগে বাতাস বইছে, বিমানের ভারসাম্য ঠিক থাকে না। ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে নক দেয়, কিন্তু সেখানে সংযোগ হচ্ছিল না। মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল পাওয়া যায় না। অদ্ভুত ব্যাপার। মুহূর্তের মধ্যেই কি জানি হয়ে গেল। এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহা বিপদ, কারণ এই কালো মেঘের মধ্য দিয়ে কি তারা এগিয়ে যাবে? আর এরপর আকাশের অবস্থা কি রকম? বিপদ আরো বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আবার বিমানটা কিছু দূর এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ক্যাপ্টেন তার কোপাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার। টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে। যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ, তাই সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। এই যেন ভীতিকর অবস্থা। সব যাত্রীরা ঘাবড়ে যায়। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর আসার পর অদ্ভুত এক কাণ্ড ঘটে। সামনে গোলাকার এক অবয়ব তৈরি হয়েছে। বজ্রপাত হচ্ছিল সেখানে। এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে, যা সহ্য করা যাচ্ছিল না। পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার, কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে। অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না। বিশাল এক উড়োজাহাজ এই বৃত্তের মধ্যে ঢুকে যায়। পুরো বিমান কেঁপে ওঠে, সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তবে বৃত্তের এপারে চলে আসার পর বিমানটা শান্ত হলো। আকাশের এদিকে আর কোনো বজ্রপাত নেই। তবে এখানে আরো বড় একটা অদ্ভুত ব্যাপার। তারা মাত্রই বিকেলের দিকে রওনা দিল, বিকাল 5টা হবে, কিন্তু এখানের আকাশে রাত, মানে রাত হয়ে গেছে, গভীর রাত। মাত্র 10 মিনিটের মধ্যে দিন থেকে রাত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই। যাত্রীদের সহ প্লেনে কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না। কোনো প্রকার যোগাযোগ করা যায় না, যার অর্থ হলো এই বিমানটি এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
তবে এই ফ্লাইটে রাডার কাজ করছিল। রাডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কিনা, চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে, গতিপথ কোন দিকে, এই কিছু বিষয় জানা যায় রাডারে। তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার, বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইসগুলো কাজ না করলেও এই রাডারটা ঠিক আছে। কোপাইলট ড্যানিয়েল তখন তাকে জানায় এই রাডারটা অনেক পুরানো, এই বিমানের সবকিছুই প্রতি বছর পরিবর্তন করা হয়। তবে রাডারটা বিগত 50 বছর থেকেই এই বিমানে রয়েছে, পরিবর্তন করা হয়নি। বিষয়গুলো বেশ অদ্ভুত, পাইলটরা কিছুই বুঝতে পারছিল না। তারা শুধু ভাবে প্লেনের সমস্যা হয়েছে, তারা আশায় আছে কন্ট্রোল রুম থেকে হয়তো এসব কিছু ঠিক করা হবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এদিকে যাত্রীদের বেসামাল অবস্থা। তখন পাইলটরা জানান আকাশ খারাপের জন্য এমনটা হয়েছে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। বারমুডা ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় এরকমই প্রায় হয়। এটা একটা মিথ্যা ছিল, তারা কোনো বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়নি। যাত্রীদেরকে শান্ত করার জন্য তারা এই মিথ্যাটা বলে। এরপর পাইলটরা এগিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রাডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই, মানে তাদের কাছাকাছি 50 মাইল পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই। এরকম তো হওয়ার কথা না, আকাশের এত বড় পথ নিয়ে তারা শুধু একা এখানে রয়েছে। রাডারের সিগন্যালগুলো অদ্ভুত, তেমন কিছুই বোঝা যায় না। আবার চারদিকের পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথেই না। উইলিয়াম ভাবে তারা অজানা কোনো পথে এগিয়ে চলেছে। তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন, তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায়। কিন্তু এটা করার আগে তিনি একজন ক্রুকে কল দেন। তার নাম হচ্ছে ক্যামেরন। ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত রাখতে। বিমান এখন একটু নিচে নেমে আবার উপরে উঠে যাবে, এটাতে একটু ঝাঁকি সৃষ্টি হতে পারে। ক্যাপ্টেন এবার বিমানটাকে কিছুটা নিচে নিয়ে যান। এদিকে আবার নিচে নামার সাথে সাথেই দেখা যায় রাডারে 10 থেকে 12টা প্লেন একসাথে চলে এসেছে, মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান রয়েছে। এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি পান। কিন্তু কোপাইলট ড্যানিয়েল জানায় অদ্ভুত বিষয়, রাডারে যে প্লেনগুলো মাত্রই ধরা পড়লো এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়, এগুলো আকারে অনেক ছোট, সেগুলো আবার খুব দ্রুত উড়ে যাচ্ছে। এদিকে বিমান আরো কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড, নিচে খন্ড খন্ড ভাবে বোমাবাজি হচ্ছে। ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যায়, মনে হয় এখানে কোন একটা যুদ্ধ হচ্ছে। কিন্তু যুদ্ধ কি জন্য? এ সময় যুদ্ধ অবাক ব্যাপার, এই শহরের উপর ধ্বংস চালানো হচ্ছিল। এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়, তাদের এই সব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে। হই হুল্লোড় অবস্থা। একসময় দেখা যায় ক্যাপ্টেনদের কাছে এক যুদ্ধ বিমান চলে এসেছে। উইলিয়াম ভয় পেয়ে যান, দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয়। উপরে আসার পর পরিবেশটা শান্ত হলো। তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তার ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে। কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার। অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত, ক্রুদের কাছে জানতে চাই নিচে আসলে হচ্ছেটা কি আর তারা কোন পথে যাচ্ছে। ক্রুরা এখানে তেমন কিছুই বলতে পারে না, তারা শুধু ধৈর্য ধরতে বলে। এদিকে ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না। এখন এই অবস্থায় সবার আগে যেটা জানতে হবে এই বিমানটা আসলে আছে কোথায়। এভাবে অজানা পথে তো এগিয়ে যাওয়া যাবে না, তাদের ইংল্যান্ডে পৌঁছাতে হবে। তখন ক্যাপ্টেন বলেন তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার এই বিমানটা নিচে নামাবে। কাছাকাছি কোনো এয়ারপোর্ট থাকলে সেখানে ল্যান্ড করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ড্যানিয়েল এমনটা করতে মানা করেন। সে বলে নিচে মাত্রই যে অবস্থা দেখা গেল এই যুদ্ধ পরিবেশে নেমে যাওয়া ঠিক হবে না, বড় বিপদ হতে পারে। তখন ক্যাপ্টেন জানান এছাড়া তো কোনো উপায় নেই, এভাবে ভেসে থাকলে কয়েক ঘন্টার মধ্যেই সব জ্বালানি শেষ হয়ে যাবে, তখন তো বিমানের আরো বড় বিপদ। অন্যদিকে বিমানের এই যাত্রীদের মধ্যে দুজন ইতিহাসের প্রভাষক, ডেল এবং বেনেট। তারা নিচের এই পরিবেশ দেখে অবাক হন, তারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন। তারা এসব দেখে ধারণা করে নেন এটা বিশ্বযুদ্ধের সময়। নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন, পাইলটকে সব জানাতে হবে, কিন্তু ক্রুরা তাদেরকে আসতে মানা করছিল। বেনেট তখন চিৎকার করে সবকিছু বলে যে নিচে বিশ্বযুদ্ধ চলছে। আর মাত্রই যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল এটা জার্মানির বিশেষ যুদ্ধ বিমান, যা 1945 সালের পর থেকে আর কখনো বানানো হয়নি। এই বিমানগুলো চালাতো হিটলারের নাৎসি বাহিনী। এগুলো শুনে ক্যাপ্টেন উইলিয়াম অনেক রেগে যান, এগুলো তার আজগুবি মনে হয়। বেনেটদেরকে চলে যেতে বলা হচ্ছিল, কিন্তু তারা বারবার বলে যাচ্ছে তারা এখন বিশ্বযুদ্ধের সময়। কোন এক অদ্ভুত কারণে তারা টাইম ট্রাভেলিং করেছে। বেনেট এ সময় দেখে বিমানের কোনো যন্ত্রে নেটওয়ার্ক নেই।
তখন সে বুঝায় তার কথাই সত্য, কারণ অতীতে 1940 সালে চলে আসায় তখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না, অত্যাধুনিক স্যাটেলাইট গুলো আবিষ্কার হয়নি। নিচে মাত্রই যে যুদ্ধটা দেখা যাচ্ছে এটার কথা ইতিহাসের পাতায় রয়েছে, এগুলোর চিত্র রয়েছে। বিমান এখন রয়েছে জার্মানিতে। এসব শুনে ক্যাপ্টেন অনেক দ্বিধায় পড়ে যান। তিনি বলেন যদিও তাই এইসব কিছু আজগুবি মনে হচ্ছে, কিন্তু এই সমস্যাটার সমাধান কি? তারা আবার তাদের অবস্থায় ফিরে যাবে কিভাবে? প্রভাষকরা বলে তারা আসলে জানেন না এর সমাধান কি, তবে তাদের ধারণা প্ল্যানটা যেহেতু এক বজ্রপাতের মাধ্যমে অতীতে এসেছে, তাই আবার যদি এরকম কোনো বজ্রপাত দেখা যায় তাহলে হয়তো সেখানে আবার টাইম লুপ তৈরি হবে, সেটা দিয়েই তারা আবার আগের অবস্থায় ফিরতে পারবে। এসব ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হচ্ছিল। তিনি আপাতত বেনেটদেরকে যেতে বলেন, আর তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারগুলো যেন অন্য যাত্রীদের না বলে। এরপর ক্যাপ্টেনরা আবার বিমান কিছুটা নিচে নামায়। নিচে নেমে আসায় হয়তো কোনো রেডিও সিগন্যাল পাওয়া যেতে পারে। উইলিয়াম রীতিমতো যোগাযোগের চেষ্টা করছে, আর হঠাৎ ওই সময় ওয়াকিটকিতে একটা চ্যানেল সংযোগ হয়। এক ব্রিটিশ সৈনিক কথা বলছে, তার নাম নিগেল। হুট করে এরকম সংযোগে আসায় ব্রিটিশ সৈনিক ক্যাপ্টেনদের পরিচয় চান। ক্যাপ্টেন তখন দ্রুতই তাদের পরিচয় দেন, তারপর বলেন তাদের সাহায্য দরকার। তারা অন্ধের মতো এই সীমাহীন আকাশে উড়ে বেড়াচ্ছে, তাদের নিচে যুদ্ধ হচ্ছে। পাশে আবার জার্মান যুদ্ধ বিমান উড়ে যায়। এটা শুনে ব্রিটিশ সৈনিক অবাক। আপনারা এয়ারফোর্সের লোকজন নন? দেশের হয়ে যুদ্ধ করছেন না? ক্যাপ্টেন জানান কিসের যুদ্ধ? আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের সাথে রয়েছে 200 জন যাত্রী, দ্রুত আমাদের ইংল্যান্ডে পৌঁছাতে হবে। সৈনিক তখন জানায় এটা হতেই পারে না। যুদ্ধের সময় কিভাবে একটা যাত্রীবাহী বিমান এই যুদ্ধ পথে উড়ে যাচ্ছে? আবার এত বড় একটা যাত্রীবাহী বিমান কিভাবে তাদের এয়ারফোর্সের বেতার তরঙ্গে যুক্ত হয়? ক্যাপ্টেন জানান তাদের রেডিও ট্রান্সমিশনের ক্ষমতা অনেক বেশি, অনেক দূরের সিগন্যালও এটা ধরতে পারে। সৈনিক তখন বলে এটা সম্ভব না, এত শক্তিশালী বেতার সংযোগ তো এখনো তৈরি হয়নি, আর তৈরি হয়ে থাকলে সবার আগে তাদের কাছেই থাকতো। ক্যাপ্টেন তখন অবাক হন। তিনি বলেন এগুলো তো অনেক বছর আগেই তৈরি হয়েছে। ক্যাপ্টেন তখন নিগেলের কাছে বর্তমান সময়টা জানতে চান। নিগেল বলে এখন রাত 11টা, 17 জুন 1940 সাল। এটা শুনে পাইলটরা একদমই হতবাক, মানে প্রভাষকরা যা বলেছিল তার সবই সত্য, তারা অতীতে চলে এসেছে। যাই হোক, ক্যাপ্টেন আর এসব বুঝতে চান না, তিনি শুধু চান সাহায্য, কিভাবে তারা ইংল্যান্ড ফিরে যেতে পারবে। কিন্তু এদিকে নিগেলের এসব কিছু আজগুবি মনে হচ্ছিল। সে মনে করে এনারা হয়তো জার্মান বাহিনী আর তাকে বোকা বানাচ্ছে, তাই নিগেল সংযোগটা কেটে দিতে চায়। ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে প্রভাষকদের ডেকে আনতে বলেন, তারা হয়তো নিগেলকে এসব কিছু বিশ্বাস করাতে পারবে। এরপর বিনেটরা এসে নিগেলের সাথে কথা বলেন। প্রভাষক বলেন তারা বর্তমান থেকে অতীতে চলে এসেছে, এটা অদ্ভুত হলো সত্য। তারা এখন সম্ভবত ফ্রান্সের রেন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে। ইতিহাস অনুযায়ী আজকের এই দিনে রেন নদীর মধ্যে ব্রিটিশ একটি জাহাজ ল্যান্ডকাস্ট্রিয়া ধ্বংস হয়। এখন এই জাহাজ যদি সত্যি সত্যি ডুবে থাকে তাহলে তাদের কথা সত্য, তারা ভবিষ্যৎ থেকে অতীতে এসেছে, এটাই তাদের প্রমাণ। তারা অতীতের সব জানে। এসব শুনে নিগেল হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে ব্রিটিশ জাহাজটা ধ্বংস হয়েছে, তাহলে ক্যাপ্টেনরা যা বলছে তা সব সত্য। তো এখন নিগেল জানায় সে ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে চায়, তবে তার আগে এই ব্যাপারগুলো তাকে কমান্ডারকে জানাতে হবে। কমান্ডার পারমিশন দিয়ে দিলেই সে ক্যাপ্টেনদের সাহায্য করবে। সৈনিক এবার এসে কমান্ডারকে সবটা জানায়। এদিকে বিমানের এক যাত্রী লুকিয়ে পাইলটদের এসব কথা শুনে ফেলেছিল। সে পরিস্থিতি বুঝে যায়। প্রভাষকদের কাছে কিছু ইতিহাসের বই ছিল, এগুলো ঘেটে ঘেটে সে নিচের পরিবেশের সাথে সব মিলিয়ে নেয়। এতে সেও পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে অতীতে চলে এসেছে। বিষয়টি সে লুকিয়ে রাখে না, বিমানের সব যাত্রীকে জানিয়ে দেয়। সবাইকে বলা হয় তারা এখন 1940 সালে। এটা যাত্রীদের কেউই বিশ্বাস করে না, লোকটাকে পাগল মনে করা হয়। তখন লোকটা যাত্রীদেরকে নিচে তাকাতে বলে। প্রভাষকদের বইগুলোকে দেখানো হয়। এতে কিছু যাত্রী লোকটার পক্ষ নিয়েছিল, বাকিরা এগুলোকে পাগলের প্রলাপই মনে করে। একটা সময় লোকটা যাত্রীদের উদ্দেশ্য করে বলে, আমরা এখন যুদ্ধের উপর দিয়ে চলে যাচ্ছি, এক সময় কিন্তু বিমানের জ্বালানি শেষ হয়ে যাবে, তখন নিচে ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নিচে নামলে কি হবে? নিচে যুদ্ধ হচ্ছে আর আমরা আছি ফ্রান্সে। নিচে নামা মাত্রই হিটলার বাহিনী আমাদেরকে মেরে ফেলবে, কারণ আমরা হচ্ছি তাদের শত্রু আমেরিকান। বিমানে থাকলেও মৃত্যু, নিচে নামলেও মৃত্যু, কিন্তু আমরা কিন্তু এই মৃত্যুটাকে মহান বানাতে পারি। আমরা চাইলেই কিন্তু এই প্লেনটা পুরো জার্মান বাহিনীর উপর ক্রাশ করাতে পারি। আমাদের কাছে ইতিহাস আছে আর আমরা জানি জার্মানরা কোথায়। যেহেতু আমরা মারাই যাব, তবে চলুন আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিই, হিটলার বাহিনীর অবসান ঘটাই। এগুলো বেশিরভাগ মানুষ পাগলের প্রলাপ মনে করলেও কিছু মানুষ আবার এই লোকটার পক্ষ নিয়েছিল। তারা এখন ক্যাপ্টেনদেরকে এটাই করতে বলবে। এই বিমানে আবার কিছু আর্মি অফিসারও ছিল, তারা এসে এই লোকদেরকে বাধা দেয়। অফিসাররা এই লোকটাকে বিশ্বাস করে না, তাকে প্লেন হাইজাকার বলা হয়, জঙ্গি বলা হয়।
এতে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। বিমানে অস্থির অবস্থা বিরাজ করে। কিছুক্ষণ এভাবেই চলার পর এই লোকটাকে থামানো হয়। অফিসার এখানে বলেন, আমরা যদি অতীতে এসেও থাকি তারপরও এই প্লেনকে নিচে ক্র্যাশ করা যাবে না, কারণ কোনোভাবে যদি এই প্লেনটা অক্ষত থেকে যায় তাহলে এটা শত্রু বাহিনী ব্যবহার করতে পারবে, তাহলে তারা আরো শক্তিশালী হবে। আর এখানে যে ইতিহাস বইগুলো রয়েছে এগুলো পড়ে ফেললে তো জার্মানরা সবকিছু পরিবর্তন করে ফেলবে, তখন ওই হিটলারই বিশ্বযুদ্ধে জিতে যাবে, এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। এদিকে নিগেল ক্যাপ্টেনদের সাথে যুক্ত হয়েছিল। তাদের কমান্ডার ক্যাপ্টেনদেরকে সাহায্য করতে রাজি। এখন তাদের কি সাহায্য দরকার? ক্যাপ্টেন বলেন তারা একটা নিরাপদ জায়গা পেতে চায় যেখানে তারা ল্যান্ডিং করতে পারবে, আর যাত্রীদেরকে আশ্রয় দিতে হবে। আরো একটা ব্যাপার জানতে চাওয়া হয়, কাছাকাছি কোথাও কোনো বজ্রপাত হচ্ছে কিনা। এসব শুনে সৈনিক বলে, ঠিক আছে, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু এজন্য দরকার ক্যাপ্টেনদের বিমানের সঠিক অবস্থান। ক্যাপ্টেনরা ঠিক কোন জায়গাটায় আছে এটা জানতে পারলেই নিগেল তাদের গাইড করতে পারবে। পাইলটরা তখন প্রভাষকদের সাথে মানচিত্রটা ঘাটাঘাটি করেন। একটা জায়গাকে অনুমান করা হয়, তবে তারা পুরোপুরি নিশ্চিত না। যেহেতু অনুমানে কোনো কাজ হবে না, এজন্য কোপাইলট ড্যানিয়েল একটা উপায় বের করেন। ড্যানিয়েল জানান সে তাদের বিমানের ল্যান্ডিং লাইনগুলো সব জ্বালিয়ে দিচ্ছেন। এতে করে নিগেলদের লোকজনরা বুঝতে পারবে ক্যাপ্টেনদের বিমান আসলে কোনটা এবং সেটা কোথায়। এদিকে আবার ল্যান্ডিং লাইটগুলো জ্বালানো মাত্রই পিছনে কিছু যুদ্ধ বিমান চলে আসে। এগুলো ছিল শত্রু বিমান। তারা ক্যাপ্টেনদের আমেরিকান বিমান ধরাশয় করতে এসেছে। যাত্রীরা জানালা দিয়ে দেখে জার্মানদের যুদ্ধ বিমান। জার্মানদের এখানে টার্গেট, তারা এই বিশাল বিমানকে ধ্বংস করে দেবে আর নয়তো হাতিয়ে নেবে। বিষয়টা ক্যাপ্টেনরাও বুঝতে পেরেছিল, তাই সবাই জায়গা মতো বসে প্রস্তুত হয়। এখানে যুদ্ধ হতে চলেছে। এর কিছু পরেই শত্রু বাহিনী আক্রমণ করে। দ্রুত গতিতে গুলি ছোড়া হচ্ছিল, তবে এত বিশাল একটা বিমানকে সহজে বিধ্বস্ত করা যাবে না। আধুনিক যুগের বিমান বাইরের স্তর যথেষ্ট শক্তিশালী, গুলিগুলো খুব বেশি ক্ষতি করতে পারছে না। ক্যাপ্টেনরাও আপ্রাণ চেষ্টা করছে ভারসাম্য ঠিক রাখার জন্য। যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এই যেন রণক্ষেত্র। ক্যাপ্টেনদের চারদিকে ঘিরে রয়েছে একাধিক যুদ্ধ বিমান। এভাবে চলতে থাকলে এই বিমান টিকতে পারবে না, তাই ক্যাপ্টেন দ্রুত উপায় বের করে। সে দ্রুত প্লেনকে নিচে নামিয়ে নিয়ে যায়। তারা 12,000 ফিট থেকে একদম 1,000 ফিট নেমে আসে। পিছনে তাদের ফলো করছিল যুদ্ধ বিমানগুলো। 1,000 ফিট অর্থাৎ একদম স্থলের কাছাকাছি এসে আবার হুট করে বিমান উপরে তোলা হয়। বিমান শক্তিশালী, তাই এটা হুট করে উপরে উঠে যায়। কিন্তু পেছনে যে জেট প্লেনগুলো এসেছে তারা এভাবে উঠতে পারে না। তাদের বেশ কিছু স্থলে গিয়ে ক্র্যাশ করে। তবে যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো ক্যাপ্টেনদেরকে ছাড়বে না, আরো বেশি গুলি ছোড়া হয়। এটা এক পর্যায়ে প্লেনের ককপিটে ছিদ্র হয়ে যায়। ড্যানিয়েল আহত হয়ে পড়েছিল, তার পেটে গুলি লেগেছে। এদিকে ককপিট ফুটো হওয়াতে প্লেনের ভারসাম্য ঠিক থাকে না। ক্যামেরন তখন দ্রুত কাপড় ব্যান্ডেজ নিয়ে এসে কোনোভাবে ফুটোগুলো বন্ধ করে রাখে। অন্যদিকে ক্যাপ্টেন বিমানটিকে মেঘের উপরে নিয়ে যায়। এত উপরে চলে আসায় তারা হামলা থেকে আপাতত রেহাই পেল। এই সময় আবার এয়ার ক্রুরা বলে তাদের এখন উচিত বিমানের অন্য যাত্রীদেরও সাহায্য নেয়া। সবাই মিলে এক হলেই বেঁচে থাকা সম্ভব। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের হাতে প্লেনটা দিয়ে যাত্রীদের সাথে কথা বলতে আসেন। ক্যাপ্টেন যাত্রীদেরকে বর্তমান অবস্থা সম্পর্কে পুরোপুরি জানান। ক্যাপ্টেন বলেন বিমান হামলায় ককপিটে বেশ কিছু ছিদ্র হয়েছে, সেগুলো যদিও কোনোভাবে বন্ধ করে রাখা হয় তবে এতে বিপদ কাটেনি। গলাবাজিতে বিমানের ল্যান্ডিং গিয়ারও এখন নষ্ট। এখন এটা ঠিক করা না হলে তারা ল্যান্ড করতে পারবে না, ভেসে ভেসেই তাদের মৃত্যু হবে। তো এখন এটা ঠিক করার জন্য কিছু লোক দরকার। ক্যাপ্টেন এটা ঠিক করতে পারবে না। সকল যাত্রীরা এখানে ভয় পেয়ে থাকলেও দুজন সাহসী যাত্রী উঠে দাঁড়ায়। একজন হচ্ছে টেরেসা, অন্যজন হলো হেক্টর। এরপর এই দুজনকে সাথে নিয়ে বিমানের নিচতলায় চলে আসা হয়। এখানে রয়েছে প্লান্টার ল্যান্ডিং গিয়ার। এখানে আবার এই দুজন লোকের মধ্যে টেরেসা ছিল ইঞ্জিনিয়ার। সে এসে সমস্যাটা খুঁজে বের করে। কিছু ছিঁড়ে যাওয়া তারকে জোড়া লাগানো হয়। তবে সব থেকে বড় সমস্যা হলো ল্যান্ডিং গিয়ার। গিয়ারে কিছু একটা আটকে গেছে, এই জন্য এটা ওঠানামা করে না। এখন যে কাউকে ল্যান্ডিং গিয়ারে যেতে হবে। গিয়ার থেকে আটকে যাওয়া জিনিসটা সরালেই সমস্যা শেষ। কিন্তু কথা হলো চলন্ত বিমানে কে এখন গিয়ার পর্যন্ত যাবে? ক্যাপ্টেন যেতে চাইলে বাকিরা তাকে বাধা দেয়, কারণ ক্যাপ্টেন এই বিমানের প্রধান পাইলট। তার কিছু হলে সর্বনাশ হয়ে যাবে। তাই তখন হেক্টর গিয়ার পর্যন্ত নেমে যায়। সাহসের ব্যাপার। হেক্টর গিয়ার থেকে জিনিসটা সরিয়ে নেয়। এরপর ল্যান্ডিংটা ঠিক হয়ে গেল। তবে এখানে হেক্টর অল্পের জন্য পড়ে যাচ্ছিল, তবে শেষমেশ রক্ষা হয়। এরপর ক্যাপ্টেন আবারও ককপিটে ফিরে আসেন। প্লেনের জ্বালানি প্রায় শেষের পথে। সর্বোচ্চ 1 ঘন্টা সময় চলাচল করা সম্ভব। তাহলে এখন নিগেলের সাথে যোগাযোগ করা দরকার। বিমানটা আবার নিচে নিয়ে এসে নিগেলের সাথে যোগাযোগ করা হয়।
ক্যাপ্টেন বলেন জরুরি অবস্থা, 40 মিনিটের ভেতরেই তাদের ল্যান্ডিং করতে হবে। নিগেল একটু সময় চাই, ফ্রেঞ্চ বর্ডারটা ক্রস করতে পারলে নিরাপদ স্থান পাওয়া সম্ভব। এই কথার সময় শত্রু বাহিনী সেখানে চলে আসে। ক্যাপ্টেনদের বিমানে রাডার রয়েছে, আর এই রাডারের তরঙ্গ দিয়ে জার্মান বাহিনীরা বুঝে যায় ক্যাপ্টেনরা কোথায় আর কোন দিকে যাচ্ছে। এই জন্যই যখন ক্যাপ্টেনরা নিচে নেমে আসে তখনই জার্মান বাহিনী তাদের উপর আক্রমণ করে। এবার শত্রু বাহিনী মিসাইল নিয়ে এসেছে, একাধিক গুলি করা হচ্ছিল, তার মধ্যে বোমাবাজি, বেশ কয়েকটা জানালা ভেঙে যায়। তবে ক্যাপ্টেন উইলিয়ামও বসে থাকার ব্যক্তি নয়, তিনিও বুদ্ধি করেন তার কাছে রাডার রয়েছে। রাডার দেখে দেখে শত্রু বিমানগুলোকে মুখোমুখি নিয়ে আসেন। এটা একটা টেকনিক। মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়। পরিস্থিতি আপাতত শান্ত হলো, কিন্তু এভাবে আসলে বারবার রক্ষা পাওয়া যাবে না, বড় কোনো উপায় খুঁজতে হবে। ড্যানিয়েল তখন বলেন, আমাদের যে রাডার রয়েছে এটা দিয়ে আমরা যেমন জার্মানদের দেখতে পাই, ঠিক একইভাবে তারাও আমাদের খোঁজ পেয়ে যায়। এ সময় বেনেট বলেন, একটা উপায় আছে। এ সময় আমরা যদি আমাদের এই রাডারটা খুলে ফেলি আর সেটা নিগেলকে দিয়ে দিই, তাহলে হয়তো জার্মানরা আমাদের অবস্থান খুঁজে পাবে না। যেহেতু রাডারটা আমাদের কাছেই থাকছে না, আবার অন্যদিকে নিগেল এই রাডারটা পেয়ে গেলে এটা দেখে দেখে আমাদের সামনের পথগুলো বলে দিতে পারবে, আমরা তখন লুকিয়ে নিরাপদে চলে যেতে পারবো। মোট কথা তারা জার্মানদের কাছ থেকে লুকাবে আর নিগেল তাদেরকে গাইড করবে। এটারই সিদ্ধান্ত হয় ক্যাপ্টেন আবারও নিগেলের সাথে কথা বলে। এসব কিছু জানানো হয়, নিগেল এতে রাজি। এখনই রাডারটা একটি বিশেষ জায়গায় ফেলাতে হবে, যেখান থেকে নিগেল তার একটি বাহিনী দিয়ে এটা সংগ্রহ করতে পারবে। জায়গাটাও নির্দিষ্ট করা হয়। এদিকে উইলিয়াম এসে যাত্রীদের সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যেই রাডারটা ফেলাতে হবে আর তাদের সাহায্য দরকার। প্যারাশুটের মতো কিছু একটা হলে ভালো হয়। এই সময় এক বৃদ্ধ লোক উঠে দাঁড়ায়, তার কাছে প্যারাশুট রয়েছে। এই প্যারাশুটে কিছু ব্যাগ রাখা হয়, তার ভিতরে রাডার ঢুকিয়ে এটাকে শক্ত করা হয়। এটা এখন ফেলানোর জন্য প্রস্তুত। 5 মিনিটের মধ্যে জায়গাটা চলে আসে। জানালা দিয়ে খুব সতর্কভাবে রাডারটা ফেলানো হয়। তবে দুর্ভাগ্যবশত এটা বর্ডার এরিয়াতে পড়েছিল, যেখানে আবার জার্মান বাহিনীরা টহল দিচ্ছে। তবে কাছাকাছি ব্রিটিশরাও চলে এসেছিল, তাদের সাথে জার্মানদের লড়াই হয়। ব্যাপক লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশরা রাডারটা নিতে পারে। এরপর এটা নিয়ে সে নিগেলকে দেওয়া হয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে নিগেল দ্রুত এটা তাদের টাওয়ারে যুক্ত করে। এদিকে আবার ইতিমধ্যেই শত্রু বাহিনী ক্যাপ্টেনদের কাছে পৌঁছে যায়। আবার গুলি ছোড়া হয়, জানালা ভেঙে গেছে, 2-1 জন মারাও যায়। বিমানের অবস্থাও ভালো না, জ্বালানি একদম শেষের দিকে। নিগেলকে বলা হয় দ্রুত ল্যান্ডিং করতে হবে, জায়গার দরকার। নিগেল জানায় কাছাকাছি কোনো ল্যান্ডিং স্পট নেই। তবে এই সময় আবার নিগেল বলে, বেশ কাছাকাছি এক জায়গায় আকাশ খারাপ, বজ্রপাত হচ্ছে। এটার কথাই কিন্তু ক্যাপ্টেন আগে জানতে চেয়েছিল। ক্যাপ্টেন তখন নিগেলকে বলে এই জায়গাটার পথ বলে দিতে। নিগেল তাদেরকে গাইড করে আর বিমানটাকে ঠিক এই জায়গায় নিয়ে আসা হয়। বিমানের জ্বালানি একদম শেষ, এখানে ল্যান্ডিং করা যাচ্ছে না। ক্যাপ্টেন তখনই বজ্রপাতের মধ্যে যেতে চায়। নিগেলকে বিদায় জানানো হয়। এরপরে বিমানটা এই বজ্রপাতের মধ্যেই ঢুকে পড়ে। আবার এক শিহরণ বয়ে যায়, প্রচুর আলো। আলো কেটে গেলে দেখা যায় তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এটা 2015 সাল, ইংল্যান্ডের এয়ারপোর্ট। বিমান ক্ষতিগ্রস্ত, তবে মানুষরা অক্ষত রয়েছে। অবশেষে দীর্ঘ 7 ঘন্টার এক বিভীষিকাময় যাত্রার পর ফ্লাইট IA-42 গন্তব্যে পৌঁছালো। যাত্রীরা অবাক হয়ে এসব ভাবছে। এই অদ্ভুত যাত্রার কারণ তারা জানে না, তবে তারা যে বেঁচে ফিরেছে এটাই সব থেকে বড় কথা। সব যাত্রীরা এক এক করে নেমে যায়, শুধু একজনই বাকি ছিলেন, এক বুড়ো লোক। এই লোকটাই আগে প্যারাশুট দিয়েছিলেন। ক্যাপ্টেন এসে বুড়ো লোকটাকে বললেন, আপনাকে ধন্যবাদ, বিপদ এখন আর নেই, আমাদের নামতে হবে। তখনই লোকটা ক্যাপ্টেনকে বলেন, ক্যাপ্টেন আপনি অনেক সাহসী এবং বুদ্ধিমান। আপনি যদি নিগেলকে রাডারটা না পাঠাতেন তাহলে হয়তো এত এত যাত্রী বেঁচে ফিরতে পারতো না। এটা শুনে ক্যাপ্টেন বলেন, আপনি কিভাবে জানেন যে আমরা রাডার পাঠিয়েছি নিগেলকে? এই নিগেল নামটা আপনি জানেন কিভাবে? তখনই এই লোক জানান, বয়স বেড়েছে বলে কি আমাকে চিনতে পারলেন না? আমি তো ছিলাম 1940 সালের সৈনিক নিগেল। অতীতে আমি আপনাদের গাইড করেছি, আবার বর্তমানে আপনাদের বিমানে যাত্রী হয়ে যাত্রাও করলাম। আসলে এখানে এই বুড়ো লোকটাই হলো নিগেল। সে অতীতে বিশ্বযুদ্ধ করেছে আর ক্যাপ্টেনদেরকে সে নিজেই সাহায্য করেছিল। বর্তমানে তার বয়স বেড়েছে আর যাত্রী হয়ে এই বিমানে যাত্রা করলো। আর এটাই ছিল এই গল্পের সব থেকে বড় অদ্ভুত আর বিচিত্র ঘটনা।
এর মাধ্যমেই এই গল্পটা এখানেই শেষ হলো। আজকের মতো এই পর্যন্তই। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।